শুরুতেই আমাদের গল্পের নায়ককে দেখতে পাওয়া যায়, যার নাম রুই। রুই ভীষণ গরিব আর সকালবেলা ঘুম থেকে উঠেই সে কাজে বেরিয়ে পড়ে। রুই ডেলিভারির কাজ করে আর সেটা দিয়েই খুব সামান্য টাকা রোজগার হয় তার। রুই যেদিন কাজ থেকে বাড়ির দিকে আসছিল তখন সে একটা কাগজ বের করে আর হঠাৎ করেই সেই সময় বৃষ্টি নামতে শুরু করে। এরপর একটা লোককে অপেক্ষা করতে দেখা যায় আর তার কাছেই চলে আসে রুই। আজ থেকে রুই পার্ট টাইম যে ডেলিভারির কাজ করতো সেটা ছেড়ে দিয়ে ফুল টাইম পার্কিং লট গার্ডের কাজ শুরু করবে। সেই জন্য সে চাকরির জায়গায় চলে আসে। সেই লোকটা তখন একটা প্রচণ্ড ছোট্ট আর ভীষণ নোংরা ঘরে রুইকে নিয়ে আসে আর বলে, তোমার আগে যে এখানে চাকরি করতো সেই বৃদ্ধ লোকটা এখানেই থাকতো আর এবার থেকে তোমাকেও ঠিক এখানেই থাকতে হবে। ঘরটা রুইয়ের একদম পছন্দ হয় না, কিন্তু টাকার জন্য রুই রাজি হয়ে যায়। আর সেদিন থেকেই রুই নিজের ডিউটিতে জয়েন করে। সেখানে ডিউটি করতে করতে টাইম পাস করার জন্য ওখানে একটা ছোট্ট টিভিও আছে। এইভাবে পাহারা দিতে দিতে হঠাৎ করে রুইয়ের ঘুম ভেঙে যায় আর সেই সময় ওখানে একটা মেয়ে, মানে আমাদের গল্পের নায়িকা চলে আসে আর বলে, আচ্ছা শোটা কি শুরু হয়ে গেছে? হঠাৎ করে এই মেয়েটাকে দেখে রুই তো প্রচণ্ড অবাক হয়ে যায়। এই গল্পের নায়িকার নাম হচ্ছে আকিরা। আকিরা তখন একটু খাবারও নিয়ে আসে রুইয়ের জন্য আর রুইয়ের দিকে এগিয়ে দিয়ে বলে, বলো তুমি কোনটা খাবে। রুই তখন কিছু না বলে আকিরার হাত থেকে ওগুলো নিয়ে নেয়। এরপর আকিরা ব্যাগ থেকে একের পর এক খাবার রুইয়ের দিকে বাড়িয়ে দেয়। রুই তখন আকিরাকে ভালো করে দেখতে থাকে, কারণ ও কিছুই বুঝতে পারছিল না। কারণ আকিরাকে তো রুই চেনে না, তাহলে রুই ওকে এত খাবার কেন দিচ্ছে। রুই কিছু বলতে গেলে আকিরা ভয়ে একেবারে কেঁপে ওঠে। জিজ্ঞাসা করে, কে আপনি? এখানে যে আঙ্কেল থাকে তিনি কোথায়? রুই বলে, আপনি যার জন্য এসেছেন তিনি এই কাজ ছেড়ে দিয়েছেন। আকিরা বলে, তাহলে আপনি খাবারগুলো নিলেন কেন? এরপর আকিরা আবারও রুইয়ের দিকে হাত বাড়ায় আর রুই সেই সমস্ত খাবার আকিরাকে দিয়ে দেয়। আকিরা বলে যে, আমি প্রত্যেক দিন এখানে এসে আঙ্কেলের সঙ্গে কোরিয়ান ড্রামা দেখি। এই কথাগুলো বলে আকিরা মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে আসে। তখনই দেখা যায় যে আকিরা আসলেই অন্ধ। যখনই আকিরা রাস্তা পার হতে যাবে সেই সময় দেখা যায় খুবই বৃষ্টি পড়ছিল। সেই সময় রুই আকিরার কাছে আসে আর বলে যে, বাইরে তো অনেক বৃষ্টি পড়ছে, আপনি ভেতরে গিয়ে বসে বরং কোরিয়ান ড্রামা দেখুন। কথাটা বলে রুই ওখান থেকে চলে আসে। তারপর রুই আর আকিরা দুজন মিলে একসঙ্গে বসে ড্রামা দেখতে থাকে। সেখানে ড্রামাতে যে সিনগুলো হচ্ছিল সেগুলো শুনতে পেয়ে ভীষণ খুশি হচ্ছিল আকিরা। আর আকিরার দিকে অবাক হয়ে তাকিয়েছিল রুই। আর এভাবেই ওদের দুজনের মধ্যে প্রথম আলাপ হয়। সেদিন আরেকটু বেশি রাত হয়ে গেলে আকিরা ওখান থেকে বেরিয়ে আসে আর রুইকে থ্যাংক ইউ বলে। আর যে খাবারটা ব্যাগের ভেতর ছিল সেটুকু বার করে আবারও রুইকে অফার করে। এটাও বলে যে, তোমার থেকে কেড়ে নিয়েছিলাম বলে তুমি হয়তো খারাপ ভেবেছিলে। রুই তখন কিছু না বলে খাবারটা নিয়ে নেয়। তাতে করে আকিরাও খুব খুশি হয় আর বলে, দরজার পাশে যে গাছটা আছে ওটাতে প্রত্যেক দিন জল দিও। কথাটা বলে আকিরা ওখান থেকে চলে যায়। এরপর রাত হয়ে গেলে রুই স্নান করে। সে এমন একটা জায়গায় থাকে স্নান করার জন্য তার আলাদা কোনো বাথরুমও নেই। তারপর যখন ঘরের ভেতর চলে আসে, টেবিলে রাখা ওই খাবারটার ওপর ওর নজর পড়ে, যেটা আকিরা ওকে দিয়েছিল। ও সেই সময় খাবারটাকে খায় আর বেশ ভালোই লাগে। আকিরার কথা মতো সেই গাছটাতে রুই জলও দেয়। পরের দিন সকাল হয়ে গেলে আকিরাকে দেখা যায় ও অন্ধ হলেও নিজের সমস্ত কাজ ও নিজে একাই করতে পারে, যেমন রান্না করা, নিজের খাবারটা নিজে একা একা খাওয়া। আর তারপর প্রত্যেক দিন রেডি হয়ে নিজের কাজেতেও বেরোয়। আকিরা একটা টেলিকলিংয়ের অফিসে জব করে। এখানে বিভিন্ন রকমের কাস্টমার হ্যান্ডেলিং হচ্ছেই ওর আসল কাজ। সেখানে বাকিদের থেকে ওর কাজের মেশিনগুলো আলাদা, কারণ ওর কাজের মেশিনগুলোর ওপরে ব্রেল বসানো আছে। এই অফিসেই একটা লোক আছে যে সবসময় আকিরার গায়ে হাত দিয়ে কথা বলে, যেটা আকিরা সেরকম একটা বেশি পছন্দ নয়। অন্যদিকে একটা বক্সিং ক্লাব দেখতে পাওয়া যায় আর সেখানে একজন কোচ স্টুডেন্টদের বক্সিং শেখাচ্ছিল। আর সেখানেই চলে আসে রুই। রুইকে দেখে সেই কোচ ভীষণ অবাক হয়ে যায়। এরপর রুই এখানকার চেয়ারম্যানের কাছে আসে আর সরি বলে। আসলে বেশ কিছু মাস আগে রুই বক্সিং করা ছেড়ে দিয়েছে, কিন্তু এই ক্লাব চায় রুইকে আবারও তাদের দলে নিতে, কারণ রুই ভীষণ ভালো বক্সিং করত। সেই চেয়ারম্যান কোনো রকমের কথা বলে না রুইয়ের সঙ্গে আর ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সেই চেয়ারম্যান দুটো গ্লাভস আনে রুইয়ের জন্য আর বলে যে, তুমি আবার এখানে ফিরে এসো। কিন্তু রুই কিছুতেই আর এখানে ফিরতে চায় না। চেয়ারম্যান অনেকভাবে বোঝানোর চেষ্টা করে রুইকে, কিন্তু রুই কিছুতেই রাজি হয় না।
সেদিনই সন্ধেবেলা পার্কিং লটে যখন বসে কাজ করছিল রুই, ও রাস্তায় দেখতে পায় আকিরা হেঁটে যাচ্ছে, কারণ ও বাড়ির দিকেই যাচ্ছিল। আর আকিরার দিকেই তখন অবাক হয়ে দেখতে থাকে রুই। আকিরার তখন কি একটা মনে হয় আর চলে আসে সেই পার্কিং লটের ওখানে। আকিরা বলে, আচ্ছা তুমিও কি বুড়ো মানুষ? রুই বলে, হ্যাঁ। তারপর রুই ওই খালি টিফিন বক্সটা আকিরাকে ফিরিয়ে দেয় আর বলে খাবারটা খেতে অনেক ভালো ছিল। এটা শুনে আকিরা খুব খুশি হয়ে যায়। আকিরা সেই সময় গন্ধ শুকে বুঝতে পারে সেই গাছটাতে ফুল ফুটেছে। আর তারপরে আবারও দুজন মিলে বসে পড়ে ড্রামা দেখতে। তখনই আকিরা এমন একটা গন্ধ পায় যেটা ওর ভালো লাগে না, আর বলে জানলাটা কি একটু খুলে দেবে? রুই জানলাটা খুলে দেয়। আকিরা বলে, আজকে কি তুমি অনেক এক্সারসাইজ করেছো? রুই কথাটা শুনে বুঝতে পারে নিশ্চয়ই ওর গা থেকে বা জামা কাপড় থেকে বাজে গন্ধ বেরোচ্ছে, যেটা আকিরার ভালো লাগছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে রুইয়ের জুতো থেকে গন্ধটা বেরোচ্ছিল, যেটাতে তো রুই ভীষণ লজ্জায় পড়ে যায়। কথায় কথায় আকিরা তখন বলে যে রুইয়ের বয়স নিশ্চয় 48 হবে কিংবা 36, যেটা শুনে রুই তো একেবারে অবাক হয়ে যায়। আকিরা বলে, আচ্ছা ড্রামাতে যে নায়িকা রয়েছে সে কীরকম কানের দুল পরে আছে? রুই সেই সময় আকিরার কানের দুলটা দেখে আর বলে তোমারই মতো। এটা শুনে আকিরা তো খুব খুশি হয়ে যায় যে নায়িকা ওর মতনই দুল পরেছে, কিন্তু তখন দেখা যায় যে ড্রামার নায়িকা সে আসলেই কোনো দুল পরেছিল না। রুই তো কথাটা বলেছে আকিরাকে খুশি করার জন্য। কিছুক্ষণ পর বেরিয়ে রুই নিজের পাটা খুব ভালো করে ধুচ্ছিল, কারণ বাজে গন্ধ বেরোচ্ছিল তাই। এরপর একটু রাত হয়ে গেলে আকিরা যখন বেরিয়ে পড়ে রুই ওকে পেছন থেকে ডাকে আর কিছু ফল কিনে আকিরাকে গিফট করে। মিথ্যে বলে যে এটা ক্লিনিং লেডি দিয়েছে। আকিরা এটা পেয়ে খুব খুশি হয়। আকিরা তখন নিজের নামটা বলে আর হাতটা বাড়িয়ে দেয় আলাপ করার জন্য। রুই সেই সময় থমকে যায়, ও ভাবছিল হাতটা কি ও ধরবে, কিন্তু শেষমেশ রুই হাতটা মেলায় আর হাতটা ধরে বলে তোমার হাতটা কি শক্ত। আর আজকের জন্য থ্যাংক ইউ জানিয়ে আকিরা ওখান থেকে চলে যায়। কিন্তু আবার ঘুরে বলে যে সামনের সপ্তাহে আমি কি আবার আসতে পারি? রুই বলে হ্যাঁ। তারপরে আকিরা ওখান থেকে চলে যায়। পরের দিন আকিরাকে ওর বাড়িতে দেখা যায়, ও সেই সময় রুইয়ের দেওয়া ফলগুলোই খাচ্ছিল। আর ওর সারা বাড়ির মেঝেতে পুরো জল ভরে গিয়েছিল, কারণ ওখানে যে নালাটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। তখনই হঠাৎ করেই আকিরা বুঝতে পারে ওর মেঝে পুরো জল জল ভর্তি হয়ে গেছে। আর ঠিক তখন জলে পা পেয়েছিলেও আকিরা পড়ে যায়। দিকে রুই তখন আকিরার জন্য বসে অপেক্ষা করছিল, কারণ আজকে সে পরিষ্কার জামা কাপড় জুতো পরেছে। রুই সেই সময় চোখ বন্ধ করে অনুভব করতে থাকে আকিরা লাঠিটা নিয়ে কিভাবে হাঁটে, কারণ বাকিদের থেকে ওর হাঁটার শব্দটা কিছুটা আলাদা, কারণ লাঠি বারবার রাস্তায় পড়লে একটা ঠক ঠক আওয়াজ হয়। আর তারপরেই আকিরা চলে আসে রুইয়ের কাছে। আজকে রুই একদম নতুন একটা জুতো পরে বসে আছে, আর নতুন জুতোর গন্ধ শুকে বুঝতে পেরে গেছে আকিরা যে ও নতুন জুতো পরেছে। তারপরে দুজন মিলে আবারও ড্রামা দেখা শুরু করে, কিন্তু ড্রামা দেখার পরিবর্তে রুই সবসময় আকিরার দিকেই তাকিয়ে থাকে। এরপর সেদিন রাত হয়ে গেলে আকিরা বেরিয়ে পড়ে আর বলে সামনের সপ্তাহে আবার দেখা হবে বলেই ওখান থেকে চলে যায়। আকিরার সঙ্গে এরকম সময় কাটাতে রুইয়ের কিন্তু ভীষণ ভালো লাগছে। কিন্তু হঠাৎ করে একটা গাড়ি খুব স্পিডে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় সেই ভয়ে আকিরা রাস্তায় পড়ে যায়। এটা দেখা মাত্রই রুই তাড়াতাড়ি করে আকিরার কাছে ছুটে আসে আর জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? আকিরা সেই সময় পায়ে এতটাই ব্যথা পেয়েছিল যে উঠে দাঁড়াতেই পারছিল না। এরপর আকিরাকে রুই বাসে করে নিয়ে যাচ্ছিল আর দেখা যায় আকিরার পায়ে ব্যান্ডেজ, মানে ওর পাটা মচকে গিয়েছিল। রুই তারপর আকিরাকে ওর বাড়ির কাছে নিয়ে আসে, কিন্তু একটু হাঁটতেই আকিরার পায়ে এতটাই ব্যথা করছিল যে ও আর চলতেই পারছিল না। রুই তখন আকিরার সামনে বসে পড়ে আর বলে তুমি আমার পিঠে উঠতে পারো। এটা শুনে হঠাৎ করেই আকিরা অবাক হয়ে যায় যে একটা অচেনা ছেলের পিঠে এইভাবে সে উঠে পড়বে। তবে সে তো হাঁটতেও পারছে না, আর রুইও বারবার করে বলছিল বলে আকিরা রুইয়ের পিঠে উঠে পড়ে। আর এইভাবেই দুজনে এতটা কাছাকাছি প্রথমবার আসে। আকিরার বাড়ির কাছে এসে রুই অবাক হয়ে যায়, কারণ আকিরাকে রুমে পৌঁছতে গেলে এখন অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে। আর একজনকে পিঠের ওপর উঠিয়ে নিয়ে সিঁড়ি ভাঙা যে কতটা কষ্টে সেটা তো সে খুব ভালো করেই জানে। অনেক অনেক কষ্ট হলেও রুই আকিরাকে একবারও নিজের পিঠ থেকে নামায় না, আর ওই সিঁড়িগুলো বেয়ে উঠতে থাকে। এরপর আকিরার ফ্লোর চলে আসলে আকিরা বলে তুমি ঠিক আছো? অনেকটা হাঁপাতে হাঁপাতে বলে যে হ্যাঁ ঠিক আছি। এটা শুনে আকিরা হাসতে থাকে, কারণ ও জানে রুই মোটেই ঠিক নেই। আকিরা বলে তুমি আমাকে আরেকটা হেল্প করতে পারবে? এরপর রুই সেই নালাটা পরিষ্কার করছিল, ওটার ভেতরে একটা কাপড়ের টুকরো আটকে গেছিল। ওটা আসলে আকিরার ইনারওয়্যার ছিল।
আর এটা বুঝতে পেরে আকিরা সেই সময় অনেক লজ্জায় পড়ে যায়। যতই হোক একটা ছেলের সামনে লজ্জারই বিষয়। বাথরুম থেকে বেরিয়ে রুই দেখছিল বিভিন্ন জিনিসের ওপর ব্রেইল দিয়ে লেখা আছে। আকিরা এসে বলে, তোমার কি মিউজিক ভালো লাগে? রুই বলে, ভালো লাগে, কিন্তু তেমন বেশি শুনি না। আকিরা তখন একটা মিউজিক কনসার্টের টিকিট রুইকে দেয় আর বলে, আমার তরফ থেকে এটাই তোমার গিফট। আকিরা আরও বলে যে এখানে 2টো টিকিট আছে, তুমি তোমার কোনো বন্ধুর সঙ্গে যেতে পারো। কথাটা শুনে রুই চুপ করে যায়। আর তখন আকিরা বলে, তোমার কোনো বন্ধু নেই? ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব। এরপর রুই আকিরার বাড়ি থেকে যখন বেরিয়ে আসে তখন রুইয়ের খুব ভালো লাগছিল। ও আকিরার সঙ্গে ঘুরতে বেরোবে বলে কথা। আকিরাও আজকে একটা সেলুনে চলে এসেছে সুন্দর করে হেয়ার কাট করবে, সুন্দর করে সাজবে বলে। তারপর বাড়িতে এসে খুব সুন্দর করে মেকআপও করতে থাকে। রুইয়ের সঙ্গে কনসার্টে যাবে বলে যেন আকিরাও আজকে অনেক অনেক এক্সাইটেড। সুন্দর একটা ড্রেস পরে সাজলেও লজ্জা করছিল বলে ও সেই নর্মাল ড্রেস পরেই আসে। আর ওর বাড়ির সামনেই রুই অপেক্ষা করছিল। এরপর দুজনে চলে আসে সেই মিউজিক কনসার্টে আর ওখানে এসে দুজনে গান শুনতে থাকে। রুই গান শোনা তো দূরের কথা, খালি দেখতেই থাকে আকিরাকে। তারপর কনসার্ট শেষ করে ওরা দুজনে একসঙ্গেই ফিরছিল। রুই তখন বলে যে আমার খুব খিদে পেয়েছে। আকিরা বলে, আমারও অনেকক্ষণ পেয়েছিল, কিন্তু লজ্জায় বলতে পারিনি। এরপর দুজন মিলে চলে আসে একটা রেস্টুরেন্টে আর সেখানে ফিশ গ্রিল করে দুজনে খেতে থাকে। আকিরার অনেক দিনের শখ ছিল যে সে গ্রিল ফিশ খাবে, কিন্তু অন্ধ বলে সেটা করতে পারে না। হঠাৎ করে গ্রিল ফিশ খেতে গিয়ে সেটা নিচে পড়ে যায় আর জামাতেও দাগ লেগে যায়। আর সেটার জন্য আকিরার অনেকটা লজ্জা করছিল যে একটা খাবারও সে ঠিক করে খেতে পারে না। আর পুরো ব্যাপারটাকে যেন ঢাকার জন্য আকিরা নিজের কলেজ লাইফের কিছু ইনসিডেন্ট বলতে থাকে, যখন সে আসলেই নিজের 2 চোখে দেখতে পারত। তখন দুনিয়াটা ওর কাছে অনেক সুন্দর ছিল। আকিরার এই দুঃখের কথা শুনে রুইয়েরও মনটা তখন অনেক খারাপ হয়ে যায়। আকিরা তখন কথায় কথা জিজ্ঞাসা করে যে রুই আগে কি করতো, রুই এখন কেন এই কাজটা করছে। কিন্তু রুই নিজের অতীত সম্বন্ধে যেন কোনো কথাই বলতে চাইছিল না। হয়তো রুইয়ের অতীতটা খুবই খারাপ। রুই কিছু বলছে না দেখে আকিরা তখন প্রচণ্ড এমবারেসিং সিচুয়েশনে পড়ে যায়। তাই তাড়াতাড়ি করে ওয়াশরুমে যায়, ওর বাহানায় ওখান থেকে উঠে যায়। রুই বুঝতে পারে ওর অতীতের ব্যাপারে কিছুই বলেনি বলে হয়তো আকিরা একটুখানি লজ্জায় পড়ে গেছে। ওখান থেকে বেরিয়ে রুই আকিরাকে ওর বাড়ি অবধি পৌঁছে দিয়ে যায়। আকিরা বলে, আজকে সারাদিন আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, তাই না? কথাটা বলে আকিরা যখন চলে যাচ্ছিল রুই বলে ওঠে, আমার নাম রুই। এটা শুনে অবাক হয়ে যায় আকিরা, কারণ এতদিন রুই নিজের নামটাও আকিরাকে বলেনি। রুই আরও বলে, আমি বক্সিং করতাম কিন্তু ছেড়ে দিয়েছি, আর আমার বয়স 24। আমি জীবনে অনেক অনেক খারাপ কাজও করেছি, কিন্তু এখন আমি আর সেসব কিচ্ছু করি না। এই জন্যই আমি মানুষের সঙ্গে ভালো করে মিশতেও জানি না, আর আমার অতীত সম্বন্ধে কাউকে কিছু বলতেও চাই না। আকিরা বলে, তোমার অতীত সম্বন্ধে জানতে চাওয়ার জন্য সরি, তবে তুমি ওল্ড ম্যান নও। যাই হোক, পরে আবার দেখা হবে। কথাটা বলে আকিরা নিজের বাড়ির ভেতরে ঢুকে যায়। পরের দিন সকালে আকিরাকে আবারও তার অফিসে দেখতে পাওয়া যায়। সেই সময় তার অফিসের বস আকিরার ভীষণ কাছে আসে আর নিজের অফিস রুমে ডাকে। এরপর আকিরা তার বসের অফিস রুমে চলে আসে। আকিরাকে তখন একটা ছোট্ট গিফটের বাক্স ওর হাতে তুলে দেয় আর বলে, এটা তোমার বার্থডে প্রেজেন্ট। আকিরা বলে, আগের সপ্তাহেই তো আপনি আমাকে 2টো কনসার্টের টিকিট দিয়েছেন। তো বোঝা যায় এই বস আসলে আকিরার সঙ্গে বেরোবে বলেই 2টো কনসার্টের টিকিট আকিরাকে দিয়েছিল। আসলে এই বসের মতলব খারাপ, সে সবসময় আকিরার গায়ে হাত দেয় আর আকিরার সঙ্গে লাইন মারার চেষ্টা করে। যেহেতু আকিরা অন্ধ তাই তার সুযোগ নিতে চায়। আকিরার বাড়িতে যাবে বলে আকিরার হাতে রান্নাও খেতে চায়। ঠিক তখনই আরেকজন এমপ্লয়ি ডাকায় আকিরা ওখান থেকে বেরিয়ে যায়, যেটাতে আকিরার বস মোটেই খুশি হয় না। অন্যদিকে রুইকে দেখা যায় ও সেই সময় বক্সিং ক্লাবের কোচ আর চেয়ারম্যানের সঙ্গে চলে এসেছে একটা জায়গায় দেখা করতে। সেখানে ওরা দুজন রুইকে আবারও বক্সিং ক্লাবে জয়েন করতে বলে। সেই সময় রুই বলে যে আমি 3.5 বছর জেলে ছিলাম, যেটা শুনে সেই চেয়ারম্যান একেবারে অবাক হয়ে যায়। আসলে 3.5 বছরের জন্য রুই হঠাৎ করে উধাও হয়ে গেছিল, কারণ সে জেলে ছিল। আর এরা মানে কোচ আর চেয়ারম্যান রুইকে অনেক খুঁজেছিল কিন্তু কোথাও পায়নি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় রুই যখন বক্সিং করতো সেই বক্সিংয়ের আড়ালে কিন্তু অতিরিক্ত মাত্রায় জুয়া চলতো। শুধুমাত্র তাই নয়, রুই ছিল আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের একজন মেম্বার। মাচি আর রুই একভাবেই এখানে কাজ করত।
একদিন সাকামোতো নামের একটা লোক এই আন্ডারওয়ার্ল্ড থেকে বেশ কিছু টাকা চুরি করে পালিয়ে যাচ্ছিল, কিন্তু রুই আর মাচির কাছে লোকটা ধরা পড়ে যায়। তারপর সাকামোতো নামের লোকটাকে রুই আর মাচি মিলে দুজনে ভীষণ মারে, কারণ আন্ডারওয়ার্ল্ডে আসতে তো পারে সবাই, কিন্তু বেরোতে কেউ পারে না। আসলে সাকামোতো বুঝতে পেরেছিল এই দুনিয়াটা খুব খারাপ, তাই সে এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল। সাকামোতো কান্না করতে করতে বলেছিল, এটার মানে এই নয় যে আমি তোমাদের সবাইকে ঠকাচ্ছি, আমি আমার জীবনটা আমি আমার পরিবারের সঙ্গে নতুন করে শুরু করতে চাই। সাকামোতো রুইয়ের পা ধরে বারবার ভিক্ষা চাইছিল, যেন সেই লোকটা যেন বেঁচে ফিরতে পারে এখান থেকে, কিন্তু রুই সাকামোতোর কোনো কথার গুরুত্বই দেয়নি। এরপর প্রেজেন্ট দেখানো হয়, রুই তখন হাঁটতে হাঁটতে চলে এসেছে একটা অনাথ আশ্রমে। আসলে এই অনাথ আশ্রমেই রুই ছোটবেলা থেকে বড় হয়েছিল। সেখানকার মাদার রুইকে দেখে খুব খুশি হয়ে যায় আর অ্যান্টোনিও বলে ডাকে। আসলে এই অনাথ আশ্রমে মাদারের দেওয়া নামই ছিল অ্যান্টোনিও। এরপর পুরো অনাথ আশ্রমটা রুই ঘুরে ঘুরে দেখতে থাকে। মাদার জিজ্ঞাসা করে, তুমি আর ওই দুনিয়াতে থাকো না তো? রুই হাতে চিহ্নটা দেখায় যে সে আসলে যে ট্যাটুটা নিয়ে থাকতো সেটা মুছে দিয়েছে, যেটা দেখে মাদার খুব খুশি হয়। আসলে সবাই তো চায় যে একটা ভালো লাইফ প্রত্যেকটা মানুষ পায়, ঠিক তেমনই মাদার চাইতো যে রুই যেন ভালো মানুষ হয়ে যায়। মাদার সেই সময় একটা সুন্দর গিফট রুইকে দিয়ে দেয় আর বলে এটা হোমের বাচ্চারাই নিজের হাতে বানিয়েছে। এটা পেয়ে রুই খুব খুশি হয়ে যায়। এরপর সেদিন রাত হয়ে গেলে আকিরা যখন নিজের বাড়িতে আসছিল, তখন দেখা যায় ওর বাড়ির পাশেই ওর বস দাঁড়িয়েছিল। হঠাৎ করে ওর বস কথা বলে উঠলে আকিরা ভীষণ ভয় পেয়ে যায়। আকিরা বলে, বস আপনি এখানে কি করছেন? সেই বস বলে, আমি তোমার সঙ্গে কাজের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। আকিরা বলে, আমার বাড়ির কাছেই একটা কফি শপ আছে, চলুন ওখানে যাই। বস বলে, চিন্তা করো না, বেশি সময় লাগবে না, তোমার ঘরে বসেই আলোচনা করা যাবে। আসলে আকিরা ভয় পাচ্ছিল, যেহেতু অন্ধ একটা মেয়ে, তার উপর বাড়িতে একা, এখন একটা লোক যদি বাড়িতে ঢোকে সেটা বিভিন্নভাবেই ডেঞ্জারাস হতেই পারে। ওর বস ওর কোনো কথা না শুনে বাড়ির ভেতরে ঢুকে যায়। আকিরার বস তখন এসে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল, আর সেই বস পেয়ে যায় ওই গিফটের বাক্সটা, যেটা আকিরা এখনো খুলে দেখেইনি। আকিরা বলে, আজকে তো অনেক রাত হয়েছে, কালকে কথা বলা যাবে। সেই বস তখন আকিরার হাত ধরে খুব জোরে টেনে নিয়ে সোফার ওপর বসায়। আকিরা তখন খুবই ভয় পাচ্ছিল। আসলে ওই গিফটের বাক্সের ভেতরে ছিল একটা নেকলেস, সেটা ওই বস নিজের হাতে আকিরাকে পরিয়ে দিতে চায় আর বলে, আমি ভেবেছিলাম যে এটা তোমাকে পরে খুব সুন্দর লাগবে। তখনই সেই বস আকিরার সঙ্গে অসভ্যতামি শুরু করে। আকিরা তখন সেই বসের মুখে আঁচড় দিয়ে দেয়, যেটা দেখে সেই বস অনেক রেগে গিয়ে আকিরাকে খুব মারে। আকিরা তখন তাড়াতাড়ি করে নিজের ব্যাগ থেকে যে এমার্জেন্সি কি সেটা চালিয়ে দেয়, যেটা থেকে খুব জোরে জোরে আওয়াজ হয়, যাতে দূরের লোকেরা বুঝতে পারে কেউ বিপদে পড়েছে। সেই বস তখন হিংস্র পশুর মতো আকিরার ওপর ঝাঁপিয়ে পড়ে আর প্রচুর প্রচুর মারতে থাকে আকিরাকে। আকিরা কান্না করতে করতে রিকোয়েস্ট করে ওর বসকে যেন ওর বস এরকম না করে। ঠিক সেই মুহূর্তেই ওখানে ছুটতে ছুটতে চলে আসে রুই, আর ওদের দুজনকে এইভাবে দেখতে পেয়ে রুই তো খুব রেগে যায়। রুই তখন প্রচণ্ড রেগে গিয়ে ওই বসকে ভীষণ ভীষণ মারে, আর এই মারের আওয়াজ শুনে আকিরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। বারবার কান্না করতে করতে বলে যে ওকে মেরো না। তুই সেই সময় লোকটার মুখে একটা হাত দিয়ে আর আরেকটা হাত দিয়ে সেই লোকটার একটা আঙুল পুরো ভেঙে দেয় আর বলে, এখানে যদি আবার দেখেছি তাহলে জানে মেরে ফেলবো। সেই বস তখন ভীষণ ভয় পেয়ে এখান থেকে সাথে সাথে পালিয়ে যায়। রুই এসে তখন আকিরাকে বলে, তুমি ঠিক আছো? আকিরা বলে, আমি তোমাকে থামতে বললাম, তুমি শোনোনি কেন? এবার যদি আমার চাকরি চলে যায় তার রেসপন্সিবিলিটি কে নেবে? রুই বলে, এরপরও তুমি ওই কোম্পানিতেই চাকরি করবে? আকিরা বলে, আমার মতো মেয়েকে কে চাকরি দেবে? এই চাকরিটা আমি অনেক কষ্টে জোগাড় করেছিলাম। কথাগুলো বলার সময় আকিরা তখন অনেক কান্না করছিল। আকিরার কান্না দেখে রুই ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছিল। সত্যি তো, এই দুনিয়াটায় অন্ধ মানুষকে কে চাকরি দেবে? রুই বলে, আমি তোমার রেসপন্সিবিলিটি নেব। আকিরা বলে, তুমি রেসপন্সিবিলিটি মানে বোঝো? রুই বলে, আমি তোমাকে আজকে বাঁচিয়েছি, তাই তোমার সমস্ত রেসপন্সিবিলিটি আমি নেব। কথাটা শুনে আকিরা অনেকটা অবাক হয়ে যায় আর ভীষণ কান্না করতে করতে বলে, তুমি এখান থেকে চলে যাও। রুই তখন ওখান থেকে চলে যাওয়ার সময় পকেট থেকে সেই গার্ডারটা বের করে টেবিলের ওপর রেখে চলে যায়, যেটা সে অনাথ আশ্রম থেকে পেয়েছিল। আর আকিরা তখনও ভীষণ ভীষণ কান্না করছিল। রুই তারপর চলে আসে পার্কিং লটে ডিউটি করতে, আর আকিরা বাড়িতে মন খারাপ করে বসেছিল। ও
পরের দিন ডিউটি করার সময় রুই যখন আবারও নিজের সেই রুমে চলে আসে তখনই ও ঢোকার সময় দেখতে পায় আকিরা ওখানে দাঁড়িয়ে আছে। আকিরা বলে, আজকে আমি আমার নিজের রেজিগনেশন লেটার অফিসে জমা দিয়ে দিয়েছি, কিন্তু এটা করতে আমার একদম ভালো লাগেনি। এই সপ্তাহের শেষে তোমার কাছে সময় হবে? তুমি কি আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে? তোগুলো কথার কোনো উত্তরই রুই সেই সময় দিচ্ছিল না। আকিরা বলে, তুমি চুপ করে আছো কেন? তুমি না কালকে বলেছিলে তুমি আমার রেসপন্সিবিলিটি নেবে, তুমি সামান্য এইটুকু করতে পারবে না? রুই বলে, নিয়ে যাব। কথাটা শুনে আকিরা খুশি হয়ে যায়। উইকেন্ড চলে আসলে রুই আকিরাকে নিয়ে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যেখানে আকিরা যেতে চায় রুই আকিরাকে নিয়ে সেই দিকেই যাচ্ছিল। এরপরে দুজনে চলে আসে সমুদ্রের ধারে। সেই সুন্দর নির্জন সমুদ্র তটে ওরা দুজনে অনেকটা সময় একসঙ্গে কাটায়। ওরা দুজনে একে অপরের হাতটাকে ধরে। সমুদ্র দেখতে পাচ্ছে না আকিরা, তাতে কি হয়েছে, কিন্তু সমুদ্রের ঢেউয়ের শব্দগুলো খুব ভালো করে অনুভব করতে পারে আকিরা। রুই বলে, এরকমই একটা জায়গায় খুব ছোটবেলায় আমি আমার মায়ের সঙ্গে এসেছিলাম, কিন্তু আমার মায়ের মুখটা আমার এখন আর মনে নেই। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে রুইয়ের মা রুইকে কোলে নিয়ে একটু একটু করে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল। মানে রুইয়ের মা নিজের সাথে তার নিজের ছেলের প্রাণটাও একসঙ্গে শেষ করে দিতে চাইছিল। রুই বলে, কিন্তু আমি কোনোভাবে বেঁচে গিয়েছিলাম। মাঝে মাঝে ভাবি কেন সেদিন আমি আমার মায়ের সাথে একবারে মরে গেলাম না। কথাটা শুনে আকিরার মনটা খুব খারাপ হয়ে যায়। আকিরা বলে যে চলো আমরা সি গ্লাস খুঁজি। এরপর আকিরা সমুদ্র তটে একটা রঙিন পাথর খুঁজতে থাকে, যেগুলো আসলে কাচের মতো খুব সুন্দর হয়। রুই সেই সময় একটা খুঁজে এনে আকিরাকে দেয়, যেটা পেয়ে আকিরা খুব খুশি হয়। আকিরা বলে, মানুষের জীবনে যতই খারাপ সময় আসুক, সেই সময়টাকে পার করাটাই আসল সাহসিকতা। এরপর সেই পাথরটা আকিরা আবারও রুইকে দিয়ে দেয় আর বলে, এই পাথরটা একজনকে উপহার দেওয়া মানে সারা জীবন তার সঙ্গে থাকা। কথাটা শুনে রুই অবাক হয়ে যায়। তাহলে কি আকিরা তার সঙ্গে সারা জীবন কাটাবে, এটাই বলতে চাইছে? আকিরা তখন রুইয়ের হাতটা খুব শক্ত করে ধরে। আকিরা তারপরে আবারও তার নিজের জীবনের স্রোতে ফিরে আসে। সে আবারও বক্সিং ক্লাবে জয়েন করে আর দারুণ করে বক্সিং প্র্যাকটিস করতে থাকে। আর তার পাশাপাশি আকিরার সঙ্গে দেখা করতে আসা, তার সঙ্গে সময় কাটানোটাও তার জীবনে আরেকটা দরকারি জিনিস। এরকমই সে আবারও ডেলিভারির কাজ শুরু করে, কারণ এই পার্ট টাইম জব করলেই সে আশেপাশে বাকি সময়গুলো পাবে অন্য কিছু মেনটেন করতে। এরকমই একদিন কাজ করতে করতে রুই দেখতে পায় একজন অন্ধ মানুষ তার কুকুরকে নিয়ে হাঁটছে। আসলে অনেক অন্ধ মানুষ কুকুরকে নিজের পথ চলার সাথী হিসেবে ব্যবহার করে, আর সেই জন্যই রুই খুব সুন্দর একটা কুকুর নিয়ে এসেছে আকিরার জন্য, যে আজ থেকে আকিরার বডিগার্ড। আকিরা এই কুকুর ছানাটাকে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। এখন আর এই বাড়িতে সে তার নতুন একটা সাথীও পেয়েছে। ওরা দুজন মিলে কুকুরটার নাম রাখে সুকু। রুই আকিরার প্রত্যেকটা বাড়ির যে চৌখাট ছিল সেগুলো তুলে দেয়, যাতে কখনো আকিরার হোঁচট না লাগে এগুলোতে। দেওয়ালের যে কোণাগুলো রয়েছে যাতে আকিরা কখনো ধাক্কা না খায়, সেই জন্য সেখানে স্পঞ্জ লাগিয়ে দেয়। এইভাবেই আকিরার বাড়িটাকে খুব সুন্দর করে রুই সাজিয়ে দেয়, যেটা আকিরা খুব পছন্দ করে। আকিরার বেডরুমে একটা জানালা ছিল, যেটা আকিরা নিজেই জানতো না, আর সেটা রুই আজকে খুলে দিয়েছে, যেখান থেকে খুব সুন্দর সূর্যের আলো আসছিল। আকিরা ভীষণ খুশি হয়ে যায় এই সূর্যের আলো দেখে। অন্ধ হলেও এই আলো অন্ধকারের পার্থক্যটা কিন্তু প্রত্যেকটাই অন্ধ বোঝে। আকিরা তখন রুইয়ের মুখে হাত বোলায় আর বলে থ্যাংক ইউ। রুই তো ভীষণ খুশি হয়ে যায়। আকিরা বলে, তোমার মুখটা দেখার আমার ভীষণ ইচ্ছে। তাই চোখে না দেখতে পেয়েও আকিরা অনুভব করতে থাকে যে রুই আসলে কেমন দেখতে। আর তারপর প্রথমবারের মতো ওরা দুজন দুজনের অনেকটা কাছে আসে, ওরা দুজন দুজনকে কিস করে। এরপর থেকে রুই মন প্রাণ দিয়ে বক্সিং প্র্যাকটিস করতে থাকে, আর আকিরা তার নতুন ছোট্ট বন্ধুর সঙ্গে সময় কাটাতে থাকে। দেখতে দেখতে আকিরার কুকুরটাও কিন্তু আগের থেকে অনেক বড় হয়ে গেছে। এরকমই একদিন আকিরা আর রুই দুজন মিলে একসঙ্গে সময় কাটাচ্ছিল। রুই তো এখন অনেক বেশি প্র্যাকটিস করে, তাই ওর সারা গা ব্যথা থাকে। আকিরা রুইয়ের পিঠটা তখন ম্যাসাজ করে দিচ্ছিল, আর এই পিঠের ম্যাসাজ পেয়ে রুইয়ের তো খুব ভালো লাগছিল। রুই বলে যে আমি বক্সিং করে অনেক টাকা রোজগার করব, আর তারপর আমাদের একটা ওয়ার্কশপ খুলবো, সেখানে তুমি আর আমি একসঙ্গে কাজ করব। কথাটা শুনে আকিরা খুব খুশি হয়ে যায়, আর দুজন দুজনকে প্রমিস করে কেউ কাউকে কখনো ছেড়ে যাবে না। এরকমই একদিন রুই বক্সিং করছিল, আর এই দিনটা চলছিল একটা কম্পিটিশন, আর সেখানেই সেই মাচি নামের ছেলেটাকে দেখা যায়।
যে ছিল রুইয়ের আন্ডারওয়ার্ল্ডের বন্ধু। সেদিন বক্সিং কম্পিটিশনে জিতে যায় রুই, আর ওখান থেকে যখন বাড়ি ফিরছিল ঠিক সেই সময় মাছি আসে ওর সামনে। মাছিকে দেখে রুই খুব ভয় পেয়ে যায় আর ওকে ইগনোর করার চেষ্টা করে। মাছি বলে, এখন এমন একটা ভাব করিস না যে তুই আমাকে চিনিস না। রুই বলে দেয়, আমি ওই দুনিয়ায় আর কখনো ফিরে যাব না। কথাটা বলে রুই যখনই চলে যাচ্ছিল, মাছি বলে, আবারও দেখা হবে আমাদের। রুই কিছু না বলে চলে যায় ওখান থেকে। এরপরে রুই বাড়িতে চলে আসে, আর আকারি তখন রুইয়ের মুখে হাত দিয়ে বোঝার চেষ্টা করে যে রুই আজকে কম্পিটিশনে ঠিক কতটা ব্যথা পেয়েছে। তবে আজকে রুইয়ের মুখটা ফুলে যায়নি। পরের দিন রুই আর আকিরা বাসে করে কোথাও একটা যাচ্ছিল, আর সেখানে যাওয়ার সময় আকিরার মন অনেক ভালো ছিল, তবে রুই খুব ভয় ছিল, কারণ ওর মাছির সঙ্গে দেখা হয়েছে। রুই আকিরাকে নিয়ে চলে এসেছে একটা সেমিটারিতে। আসলে এখানেই আকিরার মা আর বাবা রয়েছে, মানে ওরা মারা গেছে। এখানে এসে আকিরা ওর মা বাবার সঙ্গে অনেক গল্প করতে থাকে। ওর মা বাবাকে বলে রুইয়ের কথা, যে রুইকে আকিরা ভীষণ ভালোবাসে। আকিরা বলে, 4 বছর আগে ক্রিসমাসের দিন আমি আমার ফ্যামিলির সঙ্গে ট্যুরে বেরিয়েছিলাম। আমরা সবাই ভীষণ খুশি ছিলাম সেদিন আমি ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলাম বলে সবাইকে নিজে ড্রাইভ করে দেখাচ্ছিলাম। আমি মনে মনে ভেবে রেখেছিলাম গাড়ি চালিয়ে আমার মা বাবাকে অনেক জায়গা ঘোরাবো। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে আকিরা দূরে দেখতে পায় একটা জ্বলন্ত মানুষ ওপরের বিল্ডিং থেকে নিচে পড়ছে। আর এই ভয়ঙ্কর জিনিসটা দেখার সময় রাস্তা থেকে আকিরার মনটা উঠে গিয়েছিল, আর হঠাৎ করে গাড়িটার সাথে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আকিরার মুখে এই অ্যাক্সিডেন্টের কথা শুনে রুই যেন অদ্ভুতভাবে ভয় পেয়ে যায়। রুই তখন আকিরার মা আর বাবার মৃত্যুদিনের যে তারিখ সেটার দিকে দেখে আর প্রচণ্ড ঘাবড়ে যায়। এইটা ছিল সেই দিন যেদিন সাকামোতো নামের লোকটাকে খুব মেরেছিল রুই। যে ঘরে সাকামোতোকে মারা হচ্ছিল সেই ঘরের বাইরে তখন পুলিশ এসে গিয়েছিল। রুই তখন ভীষণ ভয় পেয়ে যায়। সাকামোতো তখন ওখানে থাকা পেট্রোল নিজের গায়ে ঢেলে ফেলে, আর ঢালতে ঢালতে বলে যে আমি যদি এখন পুলিশের কাছে ধরা পড়ে যাই, আমার পরিবার জানবে আমি গ্যাংস্টার ছিলাম, যেটা জানতে পেরে আমার পরিবার খুব কষ্ট পাবে আর আমাকে সারা জীবন জেলে পচে মরতে হবে। কথাটা বলেই সাকামোতো নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়, যেটা দেখে রুই প্রচণ্ড ভয় পেয়ে যায়। সাকামোতো তখন যন্ত্রণায় ছটফট করতে করতে সেই জানলা থেকে নিচে পড়ে যাচ্ছিল, আর এটাই দেখে আকিরা ভীষণ ভয় পেয়ে যায় আর সেই গাড়িটার অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলে। রুই সেই সময় জানলা থেকে নিচে তাকিয়ে সেই গাড়ির অ্যাক্সিডেন্টটা পুরো নিজের চোখের সামনে দেখতে পেয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে আকিরা তার নিজের মা বাবা দুজনকেই হারিয়ে ফেলে, আর সাথে সাথে নিজের দৃষ্টিও। সব কিছু জানার পরে রুইয়ের সব থেকে বেশি রাগ হয় নিজের ওপরে, কারণ শুধুমাত্র রুইয়ের এই ভুলের কারণেই আকিরা আজকে অন্ধ। তাছাড়া আকিরা নিজের মা বাবা দুজনকেই হারিয়েছে, শুধুমাত্র তার ভুলের কারণে কতগুলো মানুষের ক্ষতি হয়েছে। রুই কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছিল না। সেদিন রাতে রুই যখন বাড়ি ফিরছিল, মাছি তখন আবারও আসে রুইয়ের সঙ্গে দেখা করতে। অন্যদিকে আকিরাকে দেখতে পাওয়া যায় ও বাড়িতে সেই সময় সবজি কাটছিল রান্না করবে বলে, কিন্তু হঠাৎ করেই ওর চোখে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। এদিকে মাছি রুইকে আবারও আন্ডারওয়ার্ল্ডে যোগ দেওয়ার জন্য বলে। মাছি আরও বলে যে রুই যদি আন্ডারওয়ার্ল্ডে যোগ না দেয় তাহলে রুইয়ের যে গার্লফ্রেন্ড রয়েছে এখন আকিরা, তারও ক্ষতি করে দেবে মাছি। এটা শুনে রুই ভীষণ ভয় পেয়ে যায়। আসলে রুই ভালো বক্সিং করতে পারে বলেই ওকে নিয়ে জুয়াটা খেলা হয়, তাই ও টাকা ইনকাম করার একটা মেশিন। সেই জন্যই মাছি চায় আন্ডারওয়ার্ল্ডে যেন আবারও রুই যুক্ত হোক। সেদিন তারপর রুই বাড়িতে ফিরে আসে, আর চারিদিকে আকিরাকে খুঁজতে গিয়ে দেখে পুরো বাড়িটা লণ্ডভণ্ড হয়ে রয়েছে। সব দেখে রুই সে তো ভীষণ ভয় পেয়ে যায়। এরপর খবর পেয়ে রুই ছুটতে ছুটতে চলে আসে হসপিটালে। আসলে আকিরা এতক্ষণ হসপিটালেই ছিল। আকিরা বলে যে ও হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর সেই জন্যই পড়ে গিয়ে বুকে পেটে খুব ব্যথা পেয়েছে। ডাক্তার জানায় যে ওষুধ খেলেই এই ব্যথা চলে যাবে। এটা শুনে রুই অনেক নিশ্চিন্ত হয়। ডাক্তার বলে তবে আরেকটা প্রবলেম দেখা গেছে, যে প্রবলেমটা আকিরার চোখে দেখা গেছে। আসলে অ্যাক্সিডেন্টের পরে এটা আফটার শক। এই মুহূর্তে আকিরা তাও ঘোলা হলেও কিছুটা দেখতে পায়, তবে সম্ভাবনা রয়েছে আকিরা পুরোপুরি অন্ধ হয়ে যাবে। এরপর সেই হোমের মাদারকে দেখা যায়, যার সঙ্গে দেখা করতে এসেছে রুই। মাদার তখন রুইয়ের জন্য খাবার নিয়ে আসে। রুই বলে, আচ্ছা আমি আমার অতীতটাকে নিজেকে কিভাবে ক্ষমা করব।
মাদার বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম সবটাই মনের ব্যাপার। রুই বলে, কিন্তু আমি নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছি না সবার থেকে কেন আমার জীবনটা এতটা আলাদা। পরের দিন সকাল হয়ে গেলেই রুই চলে আসে আকিরার সঙ্গে হসপিটালে দেখা করতে। রুই বলে, তুমি আমাকে আগে কেন বলনি যে একটা অপারেশন করলেই তোমার চোখ আবার ঠিক হয়ে যাবে? আমি বুঝতে পারছি না তুমি নিজের চোখের অপারেশনটা করাচ্ছ নাই বা কেন? আকিরা বলে, কোনো ব্যাপার না, আমি নিজেকে এভাবে মানিয়ে নিয়েছি। রুই বলে, এই অপারেশন করতে যত টাকা লাগে সব টাকা আমি জোগাড় করব। আকিরা বলে, সব কিছু আগের মতো স্বাভাবিক হবে না, আমার মা বাবা আর ফিরে আসবে না। আকিরা আরও বলে যে আসলে ওর ভুলের জন্যই সেদিন ওর মা বাবা মারা গিয়েছিল। সেদিন ও যদি মন দিয়ে গাড়ি চালাতো তাহলে ওর মা বাবাকে সেদিন মরতে হতো না। আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্যই আকিরা নিজের চোখ অপারেশন করাচ্ছে না। সে সারা জীবন নিজেকে শাস্তি দেওয়ার জন্য অন্ধ হয়েই বেঁচে থাকবে ঠিক করেছে। কিন্তু রুই কিছুতেই এটা মেনে নিতে পারে না, কারণ তার জন্য তো এই সমস্ত কিছু হয়েছে, তাই আকিরাকে একটা সুন্দর জীবন দিতে হবে তাকে। রুই বলে, তুমি বিয়ে করবে, তোমার ছোট ছোট বাচ্চা হবে, নতুন বাড়িতে উঠবে তোমরা, তুমি কি সেইগুলো কিছু নিজের চোখে দেখতে চাও না? এরপর রুই আকিরাকে নিয়ে আবারও বাড়িতে চলে আসে, আর যখন বাড়িতে ঢুকতেই যাবে খুব ভয় পেয়ে যায় হঠাৎ করে রুই। ওরা দুজনে বাড়িতে ঢুকে গেলে দেখা যায় দরজার ওপরে সেই আন্ডারওয়ার্ল্ডের সাইন। এরপর এক ক্লাব দেখা যায় আর সেখানেই রুই চলে এসেছে। রুই আসলে এখানে এসেছে মাচির সঙ্গে দেখা করতে। কেন মাচি আকিরার ক্ষতি করতে চায় এইভাবে? রুই বলে, আমি ওর সঙ্গে ব্রেকআপ করে ফেলবো, কিন্তু আমি ওর কোনো ক্ষতি মেনে নেব না। এটা শুনে মাচি খুব খুশি হয়ে যায় আর বলে, একটা মাত্র ম্যাচ, সেই ম্যাচে তুই যদি জিততে পারিস তাহলে তোকে সারা জীবনের জন্য মুক্ত করে দেবো আমি। রুই বলে, তবে তার জন্য আমার অনেক টাকার দরকার। মাচি সেটাতেও রাজি হয়ে যায়। আসলে রুই এই টাকাটা নিচ্ছে শুধুমাত্র আকিরার চোখের অপারেশনের জন্য। রুইয়ের কোচ যখন জানতে পারে রুই আবারও আন্ডারওয়ার্ল্ডের জন্য ম্যাচ খেলবে, তখন এটা জানতে পেরে সেই কোচ কিছুতেই মেনে নিতে পারে না এটা। রুইকে সে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রুই কেন যে এটা করতে চাইছে সেটা তো একমাত্র রুই জানে। এরপর আকিরা আর রুইকে একসঙ্গে হসপিটালে দেখতে পাওয়া যায়। আসলে আজকে আকিরার অপারেশন হবে, সেই জন্য রুই আকিরার সঙ্গে দেখা করতে এসেছে। আকিরা বলে, আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই, আমাদের খুব ছোট ছোট বাচ্চা হবে, আমরা দুজন মিলে একসঙ্গে নতুন বাড়ি কিনবো, সবকিছু আমি তোমার সঙ্গে করতে চাই রুই। অপারেশনের পরে সবার আগে আমি তোমায় দেখতে চাই, আমি এটা দেখতে চাই যে আমার বর হ্যান্ডসাম কিনা। কথাটা শুনে রুইয়ের তখন অনেক কষ্ট হচ্ছিল। এরপর দুজনকে ছুঁয়ে দেখে আর আকিরা বলে, আমি আর অপেক্ষা করতে পারছি না তোমার এই মুখটা দেখার জন্য। রুই তখন আর কিছুই বলে না। তারপরে আকিরা অপারেশন থিয়েটারে চলে যায়। এরপরে রুই চলে আসে আকিরার বাড়িতে, আর সেখানে এসে নিজের সমস্ত জামা কাপড়, নিজের সমস্ত কিছু চিহ্ন আকিরার বাড়ি থেকে একটা একটা করে সরাতে থাকে। আকিরার জীবনে রুই যে এক্সিস্ট করতো এই সমস্ত কিছু ও সরিয়ে ফেলে, আর যাওয়ার সময় সুকোকে বলে যায় আকিরার খেয়াল রাখতে। নিজের সমস্ত জিনিসপত্র রুই আগুনে পুড়িয়েও দেয় যাতে কোনো চিহ্ন না থাকে। এগুলো করার সময় রুইয়ের ভীষণ কষ্ট হচ্ছিল। তারপরে আন্ডারওয়ার্ল্ডের জন্য রুই সেই ম্যাচটা খেলে। এবার তাকে এই শহরের সব থেকে বড় বক্সারের সঙ্গে লড়াই করতে হবে, যার সঙ্গে লড়াই করাটা অতটা সহজ ছিল না, কিন্তু রুইকে তো জিততেই হতো। ও যদি জিততে পারে তবেই আন্ডারওয়ার্ল্ড থেকে ও মুক্ত হতে পারবে, আর যদি হেরে যায় তাহলে সারা জীবন এই আন্ডারওয়ার্ল্ডের মধ্যে ওকে আবারও পড়ে যেতে হবে। আর সেটা রুই কখনো চায় না, সেই জন্য অনেক কষ্ট করে হলেও সে জিততে পারে। অন্যদিকে দেখা যায় আকিরাকে ওর চোখের অপারেশন হয়ে গেছে। আজকে ডাক্তাররা চোখ থেকে ব্যান্ডেজ খুলছে, আর তারপর আকিরা যখন চোখ খোলে ও আবারও আগের মতো পরিষ্কার সব কিছু দেখতে পাচ্ছিল। নিজেকে আবারও নতুন করে 4 বছর পর দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায় আকিরা, আর ভীষণ কান্না করতে থাকে। অন্যদিকে রুই একজনের সঙ্গে ফোনে কথা বলছিল। সে বলে, রুই যদি এখন আবার সম্পর্ক করতে চায় আকিরার সঙ্গে, তাহলে আকিরাকে হয়তো মাচি শেষ করে ফেলবে, কারণ মাচি সবসময় চেয়ে এসেছিল রুইকে নিজের দলে টানতে, আর সেই জন্য শহরের সব থেকে বড় বক্সারের সঙ্গে রুইয়ের লড়াই করিয়েছিল, কারণ মাচি জানতো যে এই বক্সারকে রুই কিছুতেই হারাতে পারবে না। রুই শেষ পর্যন্ত হেরে গিয়ে আন্ডারওয়ার্ল্ডের মেম্বার হয়ে যাবে, কিন্তু সেটা তো হয়নি, তাই মাচি রুইয়ের ওপর অনেক রেগে আছে। কোন বুথ থেকে যখনই রুই বেরোয় তখন একটা গাড়ি খুব জোরে ধাক্কা দেয় ওকে। আসলে মাচির লোকই এটা করেছে, আর সেই মাচির লোক এসে অনেকবার ছুরি দিয়ে আঘাত করতে থাকে। আন্ডারওয়ার্ল্ডের একটা নিয়ম আছে, এই আন্ডারওয়ার্ল্ড থেকে বেঁচে কেউ ফিরতে পারে না।
এরকমভাবে আধমরা করে ফেলে রেখে ওরা ওখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। আর রুই ওখানে ওইভাবেই রাস্তায় পড়ে থাকে। এরপরে বেশ কিছু লোককে আকিরার বাড়ির সামনে দেখা যায়। আসলে এরা এই ফ্ল্যাটটাকে ভেঙে নতুন করে একটা ফ্ল্যাট তুলবে, সেই জন্য সবাইকে এই ফ্ল্যাট ছেড়ে এখন চলে যেতে হবে। কিন্তু আকিরা সে যে কিছুতেই এই ফ্ল্যাট ছেড়ে যেতে চায় না, তবে বাধ্য হয়ে তার সমস্ত জিনিসপত্র নিচে নামানো হয়। আর আকিরা ওখানে অপেক্ষা করতে থাকে কখন রুই ওর সঙ্গে দেখা করতে আসবে, কারণ চোখ ফিরে পাওয়ার পর থেকে সে রুইকে এখনো পর্যন্ত একবারও দেখেনি। তখনই একজন ডেলিভারি ম্যান একটা পার্সেল নিয়ে আসে আর বলে রুই নামের কেউ একজন পাঠিয়েছে। ঘরে এসে আকিরা সেই সময় পার্সেলটা তাড়াতাড়ি করে খোলে আর দেখে যে আকিরাকে খুব সুন্দর করে কাঠের ওপর খোদাই করে এঁকেছে রুই। এরপরে আকিরা চলে আসে সেই হোমে মাদারের সঙ্গে দেখা করতে। মাদার বলে, অ্যান্টোনিও তোমার কথা আমাকে বলেছে, ও আমাকে এটাও বলেছে ওর নাকি কোনো অধিকার নেই তোমার পাশে থাকার। কথাটা শুনে আকিরা খুব অবাক হয়ে যায়। মাদার তখন সবটা খুলে বলে আকিরার গাড়িটা কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিল আর সেই গাড়ি অ্যাক্সিডেন্টের পেছনে রুইয়ের হাত কীরকমভাবে ছিল সবটা মাদার তখন খুলে বলে আকিরাকে। আকিরা বুঝতে পারে ঠিক এই কারণেই হয়তো রুই তাকে ছেড়ে চলে গেছে। যেটা জানতে পেরে আকিরা একেবারে অবাক হয়ে যায়। ও ভীষণ ভীষণ কান্না করতে থাকে, কিছুতেই যেন এটা মেনে নিতে পারে না। এরপর আকিরা মাটি দিয়ে মূর্তি তৈরি করা শুরু করে। ও যেরকমভাবে রুইকে ছুঁয়ে দেখতো সেইভাবে কল্পনা করে রুইয়ের একটা মূর্তি বানানোর চেষ্টা করে। রুইয়ের জন্য যতই ওর অ্যাক্সিডেন্ট হোক, জীবনে ও এখন শুধুমাত্র রুইকেই চায়, কারণ রুইকেই সব থেকে বেশি ভালোবাসে। আকিরা কোনোভাবেই রুইকে ভুলে থাকতেই পারছে না। এইভাবে দেখতে দেখতে 2 বছর কেটে যায়। আকিরার যে সুকু নামের কুকুরটা সে কিন্তু এখন একদম বড় হয়ে গেছে। আকিরা যেখানেই যায় সুকুকে সেখানেই নিয়ে যায়। আকিরা মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র তৈরি করে আর সেগুলো বিক্রি করে আর ডেলিভারিও করে। আর তারপরে আকিরা চলে আসে হসপিটালে। সেখানে এসে বিভিন্ন রোগীদের সঙ্গে সময় কাটানো, তাদের সেবা শুশ্রূষা করা খুব ভালো লাগে আকিরার। হসপিটালে বিভিন্ন রোগীদের সঙ্গে আকিরার সম্পর্ক একেবারে বন্ধুর মতো। আকিরা যে ঘরে একজন আঙ্কেলের সঙ্গে কথা বলছিল, ঠিক সেই ঘরের অন্য একটা বেডে শুয়েছিল রুই। আসলে সেই অ্যাক্সিডেন্ট আর ছুরির আঘাতের পরে গোটা 2 বছর ট্রিটমেন্টের মধ্যে দিয়েই যাচ্ছে রুই। আকিরাকে 2 বছর পর দেখে রুই একেবারে অবাক হয়ে যায় আর আকিরার দিকেই তাকিয়ে থাকে। আকিরা তারপর চলে আসে রুইয়ের কাছে। রুই কথা বলতে ভয় পাচ্ছিল, যদি আকিরা তার গলার আওয়াজ চিনতে পেরে যায়। সেই আঙ্কেল বলে 2 সপ্তাহ হলো ছেলেটা এখানে এসেছে, ও কারোর সঙ্গে কোনো কথা বলে না। এটা জানতে পেরে আকিরা একটু অবাক হয়ে যায় আর রুইয়ের দিকে ভালো করে দেখতে থাকে। আকিরা বলে, আমি মেডিকেল ভলেন্টিয়ার, আমার নাম আকিরা। এরপর আকিরা রুইয়ের পিঠ ম্যাসাজ করে দেওয়া শুরু করে। রুইয়ের তখন মনে পড়ে যায় অনেক বছর আগে ঠিক এইভাবেই আকিরা ওর পিঠ ম্যাসাজ করে দিয়েছিল। আকিরারও তখন যেন কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়, মনে হয় এই পিঠটা ওর অনেক চেনা। ওখানে পেশেন্টের নামের জায়গায় লেখা ছিল তাকাশি। রুই তার নিজের নাম বদলে ফেলেছে আর সেই জন্য আকিরা কিছু বুঝতেও পারে না। কিছুক্ষণ পরে ম্যাসাজ করা হয়ে গেলে আকিরা ওখান থেকে চলে যায়। আর রুইয়ের চোখ থেকে তখন অঝরে জল পড়ছিল। এত বছর পর নিজের ভালোবাসার মানুষটাকে এতটা কাছ থেকে পেয়েও সে নিজের কাছে তার ভালোবাসার মানুষটাকে আসলে পেলই না। তখনই দেখা যায় যে রুইয়ের হাতে সেই পাথরটা এখনো রয়েছে, যে পাথরটা ওরা দুজনে সমুদ্র তটে খুঁজে পেয়েছিল, যেটার মানে সারা জীবন একসঙ্গে থাকা। এইভাবেই একের পর একদিন কাটতে থাকে হসপিটালে রুইয়ের। এমনই একদিন আকিরা একটা দোকান থেকে কিছু জিনিস কিনে নিয়ে বেরিয়ে যায় আর ঠিক সেই দোকানের সামনেই চলে আসে তাকাশি রুই। আসলে দোকানটা ছিল একটা ইন্টেরিয়ার শপ আর দোকানের নাম অ্যান্টোনিও। এই পুরো শপটাই আসলে আকিরার। এই শপে রয়েছে হাতের তৈরি মাটির বিভিন্ন জিনিসপত্র, গাছ আরও অনেক কিছু। এখানে সেই গাছটাও রয়েছে যে গাছটা পার্কিং লটে দরজার পাশে ছিল। এই দোকানে কাজ করে একটা মেয়ে এসে বলে, আপনি কি গাছটা কিনতে চান? রুই বলে রুই তারপর শেলফের উপর একটা জিনিস দেখে খুব অবাক হয়ে যায়। সেই মেয়েটা বলে, এটা কিন্তু বিক্রির জন্য নয়, এটা ছিল সেই বাক্সটা যেটার ওপরে ও খুব সুন্দর করে এঁকেছিল আকিরাকে। রুইয়ের চোখ থেকে তখন জল পড়তে থাকে। রুই বুঝতে পারে আকিরা আজও তাকে ভালোবাসে, তার দেওয়া স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকে। মেয়েটা ওই গাছটাকে দিতে আসার সময় রুইকে কান্না করতে দেখে খুব অবাক হয়ে যায়। রুই কোনো কথা না বলে সেই দোকান থেকে বেরিয়ে পড়ে।
হঠাৎ করেই একটা কুকুর সেই সময় রুইয়ের দিকে ছুটে আসে, আর তাতে করে রুই পড়েও যায়। দেখা যায় এটা কিন্তু অন্য কোনো কুকুর নয়, এটা হচ্ছে সুকু, মানে আকিরার কুকুর। আসলে কুকুররা কিন্তু তার মালিকদের ঠিকই চিনতে পারে, সেটা হোক 2 বছর কিংবা 10 বছর। রুই এই সুকুর সঙ্গে অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছিল, সেই জন্যই তো সুকু আজকে রুইকে চিনতে পেরেছে, তাই রুইয়ের কাছে এসেছে আদর খেতে। আকিরা সেই সময় রুইকে দেখে চিনতে পারে এটা তো সেই হসপিটালের তাকাশি। আকিরা বলে, আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার পিঠ ম্যাসাজ করে দিয়েছিলাম। কোথায় যাবেন আপনি? আমি আপনাকে হেল্প করছি। রুই কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়, কিন্তু সুকু বারবার করেই ডাকতে থাকে রুইকে। আকিরা বুঝতে পারে না ওর কুকুরটা হঠাৎ করে এরকম কেন করছে। এরপরে আকিরা আবারও চলে আসে নিজের শপে, আর ওখানে এসে সেই গাছটা নেই দেখে অবাক হয়ে যায়। সেই মেয়েটা বলে এক্ষুনি একটা লোক এসেছিল, ওই গাছটা কিনে নিয়ে গেছে। আর লোকটা অদ্ভুতভাবে এই বাক্সটার দিকে তাকিয়েছিল আর কান্না করছিল। এই কথাটা শুনে খুব অবাক হয়ে যায় আকিরা। আকিরা তখন প্রত্যেকটা ঘটনা পরপর মিলিয়ে দেখার চেষ্টা করে। সেই যে রুইয়ের পিঠটা ভীষণ চেনা লাগলো। তারপর সুকু যে কখনো কোনো মানুষকে দেখে ওরকম করে না, সে হঠাৎ করেই রুইয়ের কাছে গিয়ে আদর খেতে চাইলো। সেই রুই এই দোকানে এসে সেই গাছটাই কিনেছিল, যে গাছটাতে আকিরা জল দিতে বলেছিল। আর এই বাক্সটা যেটা রুই নিজের হাতে আকিরাকে দিয়েছে, সেই বাক্সটা দেখে কান্না করছিল। সবটা মিলিয়ে আকিরা বুঝতে পারে এই মানুষটা অন্য কেউ নয়, এটাই তো তার সেই ভালোবাসা, তার সেই রুই। রাস্তায় বেরিয়ে আকিরা সে সময় পাগলের মতো ছুটতে থাকে আর চারিদিকে খুঁজে বেড়াতে থাকে রুইকে। রুই কিন্তু তখনও রাস্তাতেই হাঁটছিল। আকিরা ভীষণ কান্না করছিল, বারবার বলছিল, প্লিজ ফিরে এসো তুমি, আমি তোমাকে আরেকটা বার দেখতে চাই। কিন্তু অনেক ছোটাছুটি করার পর, চারিদিকে খোঁজার পরও রুইকে কোথাও খুঁজে পায় না আকিরা। ওই বাক্সটা হাতে নিয়ে সেই সময় আকিরা অনেক অনেক কান্না করতে থাকে, বারবার করে মনে মনে বলে, প্লিজ ফিরে এসো তুমি। পরের দিন রুইকে দেখা যায় সেই সমুদ্র তটে, যেখানে ওরা দুজনে একসঙ্গে এসেছিল। আজকে রুই ঠিক সেই সিদ্ধান্তটাই নিচ্ছে যেটা অনেক বছর আগে তার মা নিয়েছিল। আজকে এখানেই আত্মহত্যা করবে বলে সিদ্ধান্ত নেয় রুই। ঠিক তখনই কেউ একজন রুইকে পেছন থেকে ডাকে। রুই তখন আস্তে আস্তে করে পেছনে তাকায়, আর দেখতে পায় সেটা অন্য কেউ নয়, এটা তো আকিরা। আকিরা তারপর ছুটতে ছুটতে চলে আসে রুইয়ের কাছে। আকিরা বলে, এই জায়গাটাতে তো তোমার ফিরে আসার কথা ছিল না, চলো আমরা দুজন মিলে একসঙ্গে ফিরে যাই। রুই কিছুই বলে না, মুখটা ঘুরিয়ে নেয়। আকিরা এসে নিজের 2 হাতে রুইয়ের মুখটা ধরে আর বলে, আমার চোখের দিকে তাকাও। রুই তখন আকিরার চোখ দুটোর দিকে তাকায়। আকিরা কান্না করতে করতে বলে, আমি তোমাকে দেখতে পাচ্ছি। রুই বলে, আমিও দেখতে পাচ্ছি। আকিরা তারপর রুইকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। রুই বলে, আর কখনো ছেড়ে যাব না। আকিরা যেন মনে মনে এক অদ্ভুত শান্তি খুঁজে পায়। আর ঠিক এরকমই একটা এন্ডিং দিয়ে শেষ হয়ে যায় আজকের গল্প।